রিয়েক্টে কোডিং লেভেলে জাম্প করার আগে যদি আমরা একটু নিচে দেখি, দেখেন ওদের ডকুমেন্টেশনের নিচেই দেখাচ্ছে যে ক্রিয়েট ইউজার ইন্টারফেসেস ফ্রম কম্পোনেন্টস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কম্পোনেন্ট। সো হোয়াট ইজ কম্পোনেন্ট ইন রিয়েক্ট? আমরা কোড ভুলে যাই। যদি আমরা ইউআই লেভেল থেকে কম্পোনেন্ট চিন্তা করি বা প্রোগ্রামিং এর ভাষায় কম্পোনেন্ট চিন্তা করি, কম্পোনেন্ট হচ্ছে একটা বড় জিনিসের ধরেন ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট। একদম সহজ ভাষা যদি বলি, যেমন আমরা যদি আমাদের সামনে থাকা পেজটার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমি বলবো যে আচ্ছা এই পেজে অসংখ্য জিনিস আছে যেগুলো একটু লজিক্যাল পার্টে ভাগ করা যায়। যেমন ধরেন আমার উপরের ন্যাভিগেশনটা বা হেডারটা আলাদা একটা পার্ট এই পুরা পেজটা। আমার এই উপরের মেইন পোর্শনটা, ঠিক আছে, এটা ধরেন একটা কি বলে হিরো সেকশন। আমার এই পার্টগুলা খেয়াল করেন, এই পার্টগুলো এক একটা সেকশন। কিন্তু কম্পোনেন্ট আসলে কি বোঝাচ্ছে, বা আমরা যখন কম্পোনেন্ট বানাবো কোড লেভেল থেকে কিসের উপর ভিত্তি করে বানাবো? দেখেন, কম্পোনেন্ট ক্রিয়েট করার কোনো থামস আপ রুল নাই, বা একদম কি বলে ইউনিভার্সাল কোনো রুল নাই। কম্পোনেন্ট ক্রিয়েট করার তারপরও কিছু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড রুল আমরা আসলে মেনে চলার চেষ্টা করি। প্রথমে আপনি একটা ইউআই যখন আপনি পাবেন এজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার, আপনি কোন পার্টগুলোর কম্পোনেন্ট আকারে চিন্তা করার চেষ্টা করবেন জানেন? যেই জিনিসগুলোতে রিউজিবিলিটি থাকবে। মানে আমি যদি কোনোভাবে এই জিনিসটার একটা প্যাটার্ন বানায় ফেলতে পারি, ওই প্যাটার্ন দিয়ে আমি মাল্টিপল এরকম জিনিস বানাতে পারবো। আমরা একটা এক্সাম্পল দেখতেছি। যেমন ধরেন আমি যদি একটু জুম আউট করি, আমাদের এই পোর্শনটার কথা চিন্তা করেন। এই পোর্শনটা, এই দিকটা, ধরেন এর একটা সেকশন। এখানে কি আছে? উপরে একটা হেডিং আছে, কিছু ওই হেডিং এর কন্টেন্ট আছে, নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগে কিছু কন্টেন্ট আছে, বাম পাশে একটা কোডিং এক্সাম্পল আছে, ডান পাশে একটা রেজাল্ট আছে, নিচে কিছু প্যারাগ্রাফ আকারে কিছু ধরেন টেক্সট আছে। যদি আমরা এইটার নিচের পার্টটাও দেখি, দেখেন নিচের সেকশনটা, দেখেন কন্টেন্ট আলাদা, এখানে কন্টেন্ট আলাদা, এখানে কন্টেন্ট আলাদা, বাট প্যাটার্নটা খেয়াল করেন। একটা H2, নিচে কিছু প্যারাগ্রাফ ট্যাগ, বাম পাশে কোড, ডান পাশে তার রেজাল্ট, নিচে কিছু টেক্সট। খেয়াল করেন প্যাটার্নটা। এবং দেখেন ডিজাইনটাও কিন্তু অনেকাংশেই সেম। যেমন এই যে এইখানকার যে মার্জিনটা, এখান যে মার্জিনটা এক, ঠিক আছে, এইখানের যে মার্জিনটা এই যে কোড লেভেল থেকে এই টেক্সটের, ঠিক আছে, এই মার্জিনটা এবং এই মার্জিনটা কিন্তু এক। সেম ভাবে দেখেন নিচের পার্টটাও যদি আমরা খেয়াল করি, দেখেন হেডিং, কিছু টেক্সট, বাম পাশে কোড এক্সাম্পল, ডান পাশে তার রেজাল্ট, নিচে কিছু টেক্সট। ওকে, এখন আপনারা বলতে পারেন ভাই এখানে তো একটা বাটনও আছে, ঠিক আছে। সো এই বাটনটা বা এই ধরনের কিছু যখন চেঞ্জেস আসে, ঠিক আছে, তখন আমরা ওইটা কোডিং লেভেলে কিভাবে এটা চেঞ্জেসটা ইমপ্লিমেন্ট করবো আমরা দেখবো। বাট আমরা যে একটা প্যাটার্ন খুঁজে পাইছি, দেখছেন? আমি আরেকটু জুম আউট করি, একটু খেয়াল করেন। আমি যদি কোনোভাবে এই পার্টটার জন্য, উপরের এই পার্টটার জন্য এমন একটা সিস্টেম বানাই ফেলতে পারি, ধরেন একটা ফাংশন বানাই ফেললাম, যেই ফাংশনটা বলবে যে আচ্ছা আমি রিটার্ন করব ধরেন কিছু এইচটিএমএল, আমারে কল করলে আমি কিছু এইচটিএমএল রিটার্ন করবো, যে এইচটিএমএল ভিতরে এরকম H2 থাকবে, এরকম মার্জিন দিয়ে, তারপরে কিছু টেক্সট থাকবে, এরপরে মার্জিন দিয়ে একটা ফ্লেক্স বক্স থাকবে যেখানে বাম পাশে কোডিং এক্সাম্পল, ডান পাশে তার রেজাল্ট, এরপরে মার্জিন দিয়ে নিচে কিছু টেক্সট থাকবে। কন্টেন্ট আমরা দিব না। কন্টেন্ট আমরা দিব না। কন্টেন্ট আমরা কি বলবো যে ভাই তুমি যদি ফাংশন, এই H2 এর ভিতরে কন্টেন্ট কি আসবে, কন্টেন্টটা কি হবে, এটা তোমার কাছে প্যারামিটার আকারে আসবে। ধরেন যদি আমরা এরকম একটা সিস্টেম বানাই ফেলতে পারি, এরকম একটা ফাংশন বানাই ফেলতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? ওই একই ফাংশন কল করে এই লেআউটটা বানাইতে পারবো, এই লেআউটটা বানাইতে পারবো। কারণ কি, এই যে কন্টেন্ট গুলা, যেমন রাইট কম্পোনেন্টস বা এখানে ধরেন ক্রিয়েট ইউজার, আমার যে ফাংশনটা আমরা বানাইছি সিস্টেমটা, ওই সিস্টেমে কিন্তু কন্টেন্ট গুলা আমরা দিই নাই, বলছি প্যারামিটার আকারে আসবো। তাহলে যখন প্যারামিটার আকারে আসবে আর কি ওই ফাংশনের কাছে, কন্টেন্টটা কি হবে? জাস্ট ও ভাববে যে আচ্ছা এখানে একটা H2 আসবে, H2 এর কন্টেন্ট কি হবে এটা প্যারামিটার আকারে আমরা বলে দিব কল করার সময় ফাংশনটাকে। ধরেন আমরা এই ফাংশনটা যখন আমরা এই পার্টটুকু ক্রিয়েট করার সময় কল করব, তখন আমরা H2 এর মধ্যে কন্টেন্ট আকারে এটা দিব আর্গুমেন্ট আকারে। যখন এই পার্টটা ক্রিয়েট করার জন্য কল করব, তখন আমরা H2 আকারে কন্টেন্ট আকারে এটা দিব। এই পার্টটা ক্রিয়েট করার সময় H2 এর কন্টেন্ট আকারে এটা দিব। ওকে, তাহলে আমরা কি করতেছি দেখেন, আমরা যদি এই যেই প্যাটার্ন গুলা দেখেন, এই প্যাটার্ন গুলা ম্যাচ করতেছে, এখানের কন্টেন্টের প্যাটার্ন গুলা ম্যাচ করতেছে, ঠিক আছে, ডিজাইন লেয়ারও হোক বা প্যাটার্ন ম্যাচিং বলেন, যেটাই বলেন। সো আমরা প্যাটার্ন ম্যাচ করে কোন ইউআই পোর্শন গুলা, এটা খুঁজে বের করার চেষ্টা করবো আমাদের ইউআই থেকে। এবং ওই পার্টগুলোর আমরা অবশ্যই অবশ্যই কম্পোনেন্ট আকারে ট্রিট করার চেষ্টা করব। ওকে, যেমন ধরেন আমরা যদি এই পোর্শনটার একটা কম্পোনেন্ট বানাই ফেলতে পারি এই পোর্শনটা ডিজাইন করার জন্য, ঠিক আছে, যেখানে আমরা বলবো যে কন্টেন্ট গুলা জাস্ট তোমার কাছে আর্গুমেন্ট আকারে আসবে, তাহলে কিন্তু আমরা ওই একই ফাংশন দিয়ে এই পার্টটুকু ডিজাইন করতে পারবো, এই পার্টটুকু বানাই ফেলতে পারবো, এই পার্টটুকু বানাই ফেলতে পারবো। যখন আমরা এই পার্ট বানাবো তখন কন্টেন্ট আকারে দিব এই পার্টের কন্টেন্ট গুলা ওই ফাংশন কল করার সময়, এই পার্ট বানানোর সময় আমরা কন্টেন্ট আকারে দিব এই পার্টের কন্টেন্ট গুলা, এই পার্ট বানানোর সময় ফাংশন কল করার সময় আমরা কন্টেন্ট আকারে দিব এই পার্টের কন্টেন্ট গুলা। বাট ফাংশন কিন্তু একটাই বানিয়ে দিছি। তার মানে একটা ফাংশন দিয়ে বা একটা সিস্টেম দিয়ে আমরা একই প্যাটার্নের আলাদা আলাদা কন্টেন্ট থাকুক,
একই প্যাটার্নের সব ইউআই আমরা একই ফাংশনের থ্রুতে মাধ্যমে বানাই ফেলতে পারতেছি। মানে কোড করবে একবার, ইউজ করব, ব্যবহার করব যত খুশি ততবার, যত লাগে ততবার। ওকে, কন্টেন্ট আলাদা হোক, প্রবলেম নেই। সো ইউআই লেভেল থেকে কম্পোনেন্ট বলতে আমরা এই ছোট ছোট পার্টগুলোরে বুঝি। ওকে, তাহলে কি রিউজিবিলিটি না থাকলে আমরা কম্পোনেন্ট বানাবো না? সবার আগে ইউআইতে আমরা রিউজিবিলিটি খুঁজবো এবং রিউজিবিলিটির উপর ভিত্তি করে আমরা ওই পার্টগুলোরে কম্পোনেন্ট বানানোর চেষ্টা করব। আমরা কোড লেভেলে গেলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে, বাট আপাতত আমরা ইউআই লেভেল থেকে বোঝার চেষ্টা করতেছি। এছাড়াও আমাদের যেসব পার্টে ধরেন রিউজিবিলিটি নাই, মানে রিউজ করা যাবে না, বাট ওই নির্দিষ্ট পার্টিকুলার পোর্শনটা ইউআই এর একটা আলাদা সত্তা প্রকাশ করতেছে। যেমন ধরেন আমার এই হিরো সেকশনটা, এটা কিন্তু রিউজিবিলিটি নাই, বাট এই পার্টটুকু আমরা যদি আলাদাভাবে ডেভেলপ করি, আলাদাভাবে কোড করি, একটা কম্পোনেন্ট আকারে চিন্তা করি আলাদা, ঠিক আছে, তখন কিন্তু আমরা, আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কম্পোনেন্ট গুলোরে কিন্তু আলাদা আলাদা ফাইলে কোড করব। তার মানে আমার মেইনটেনেবিলিটি এবং এটারে যদি পরবর্তীতে ফিচার এনরিচ করতে হয়, ফিচার বাড়াইতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য করা ইজি হবে। এবং যদি কোনো বাগ ধরা পড়ে আমাদের ওইটা ডিবাগ করতেও, ফিক্স করতেও অনেক বেশি ইজিয়ার হবে। ওকে, সো রিউজিবিলিটি বাদেও যেই সত্তাগুলা বা যেই ইউআই এর পোর্শন গুলো আলাদা একটা সত্তা প্রকাশ করে, যেমন ধরেন এটা একটা হিরো সেকশন, ওগুলারও আমরা একটা কম্পোনেন্ট বানানোর চেষ্টা করব। ওকে, যেটা আমি আগেই বলছি, কোনো থামস আপ রুল নাই, বাট আমরা এই প্যাটার্ন গুলো একটু ফলো করার চেষ্টা করব। তাহলে প্রথম রুল কি বললাম? রিউজিবিলিটি। দেখেন এখানে আমি লিখেও রাখছি। প্রথম হচ্ছে রিউজিবিলিটি, মানে যে ইউআই এর যেসব পোর্শন গুলো একই প্যাটার্নের, ওই প্যাটার্ন গুলা আমরা খুঁজে বের করবো এবং ওগুলোর জন্য আমরা কম্পোনেন্ট বানাবো, এই ডিসিশনটা নিয়ে নিব। এরপর যে ইউআই এর পোর্শন গুলা একটা এন্টিটি বা একটা সত্তা প্রকাশ করে নিজের আলাদা, যেমন আমাদের হিরো সেকশনটা, ওইটার জন্য আমরা কম্পোনেন্ট বানানোর চিন্তা ভাবনা করতে পারি। ওকে, এরপরে ধরেন একটা সত্তা প্রকাশ করলো না, বা ধরেন কোনো রিউজিবিলিটি প্যাটার্ন ম্যাচিংও নাই, তারপরে কিছু জায়গায় আমাদের কম্পোনেন্ট বানাইতে হবে কিছু ইউআই এর পোর্শনে। যেমন ধরেন যেসব ইউআই এর পোর্শনে কমপ্লেক্স লজিক হ্যান্ডেল করতে হয়, যেমন ধরেন আমাদের ফেসবুকে যদি আমরা যাই এবং আমরা যদি এখানে দেখি এই ফর্মটা, এই যে ফেসবুকের এই ফর্মটা, এই ফর্মটাতে যদি আমরা ভিজিট করি, তাহলে আমরা দেখতে পারবো যে ভাই এই পার্টিকুলার ফর্ম থেকে আমরা কিছু লেখার পরে পোস্ট করতে পারবো। এই পোস্টটা কোথায় হবে ভাই? ফেসবুকের মেইন ডাটাবেজে। তার মানে এই ফর্ম থেকে আমরা ফেসবুকের মেইন ডাটাবেজের ডাটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো, ফেসবুকের ডাটাবেজে একটা ডাটা ক্রিয়েট করব। তার মানে এখানে অনেক কমপ্লেক্স লজিক হ্যান্ডেল করতে হবে। যেমন ধরেন আমি এখানে কিন্তু উল্টা পাল্টা কিছু লিখতে পারবো না, ওকে, যেটা ফেসবুকের রুল ভায়োলেট করে, তখন কিন্তু আমার পোস্ট করতে দিবে না। আবার ধরেন ফাঁকা রেখে কিন্তু আমি পোস্ট করতে পারবো না, তার মানে এখানে ভ্যালিডেশন লজিক আছে। আমরা এই ফর্ম থেকে ছবি আপলোড করতে পারবো, কারো ট্যাগ করতে পারবো, আমরা ফিলিং অ্যাক্টিভিটিস দিতে পারবো, আমরা চেক ইন দিতে পারবো, ঠিক আছে। এই ধরনের অনেক কমপ্লেক্স জিনিস এই ফর্মটা থেকে আমরা ট্যাকেল করতেছি। দেখেন এই ফর্মটা, এটা কিন্তু রিউজেবল না আমার পুরো ফেসবুক অ্যাপ্লিকেশনে, বাট এই ফর্ম থেকে যেহেতু অনেক কমপ্লেক্স লজিক হ্যান্ডেল করতে হচ্ছে, এই জন্য আমরা এই ফর্মটাকেও একটা আলাদা কম্পোনেন্ট আকারে ট্রিট করার চেষ্টা করব। কেন? আলাদা কম্পোনেন্ট আকারে ট্রিট করলে কি হবে, ওই আলাদা কম্পোনেন্টটা কিন্তু আমাদের আলাদা ফাইলে থাকবে যখন আমরা কোড করব। তার মানে এই ফর্মে যখন পরবর্তীতে ফিচার যদি বাড়ানো লাগে, যেমন ধরেন আমরা ভিডিও আপলোড করতে চাই, যেটা হয়তো এখনো আছে, ধরেন আদার্স অনেক কোনো ফিচার থাকতে পারে, ধরেন আমরা ফিচার আপডেট করতে চাই, বাড়াইতে চাই, তখন কিন্তু আলাদা ফাইলে কোড করা থাকলে আলাদা কম্পোনেন্ট আকারে আমাদের ফিচার এনরিচ করাতে সুবিধা হবে। ওকে, অথবা ধরেন এই ফর্মে কোনো বাগ ধরা দিল, কোনো একটা প্রবলেম আসলো, ওইটা ফিক্স করতেও কিন্তু আমাদের ইজিয়ার হবে, যেহেতু এটা আলাদাভাবে আমরা কোড করছি, আলাদা কম্পোনেন্ট আকারে ট্রিট করছি। ওকে, সো এই ধরনের রুলগুলো ফলো করে আমরা কম্পোনেন্ট বানাবো, এবং আমাদের এই যে পেজগুলা বা বড় বড় পোর্শন গুলা, এই ছোট ছোট কম্পোনেন্ট গুলো জোড়া লাগায় আমরা এরকম বড় বড় পোর্শন গুলা বানাবো। ওকে, কোড লেভেল থেকে আমরা যখন দেখবো আরো বেশি ইজিয়ার হবে আমাদের জন্য বুঝতে। যেমন ধরেন আমাদের এই হেডারটা যদি, উপরের এই হেডিং সেকশনটা যদি আলাদা একটা কম্পোনেন্ট হয়, এইটা কল করার পরে যে এইচটিএমএল রিটার্ন করবে, ওই একই পেজের ভিতরে ধরেন আমরা হেডার সেকশনের এটাও আলাদা একটা কম্পোনেন্ট বানাবো, ওটারে কল করব। এটার জন্য যে কম্পোনেন্ট বানাইছি এটা কল করব, ঠিক আছে। এইটা আর এইটার জন্য তো আমরা একই কম্পোনেন্ট বানাইছি, একই কম্পোনেন্ট কল করবো বাট আলাদা কন্টেন্ট দিয়ে। সো এইভাবে আমরা যখন কম্পোনেন্ট গুলো কল করতে থাকবো, মানে ফাংশন গুলো কল করতে থাকবো, তখন আমরা একটা ফুল ইউআই লুপ নিয়ে আসতে পারবো, ছোট ছোট কম্পোনেন্ট গুলো একসাথে জোড়া লাগায়। ওকে, ওই বড় পেজটাও কিন্তু আলাদা একটা কম্পোনেন্ট, বা ওটা একটা বড় কম্পোনেন্ট। ওকে, সো আমরা একটা বড় ইউআই রে ভেঙে ভেঙে ছোট ছোট পার্টে যে ভাগ করব, সহজ ভাষায় বললে ইউআই লেভেল থেকে কম্পোনেন্ট বলতে আমরা এটাকেই বোঝাই। নেক্সট ভিডিওতে আমরা এই কম্পোনেন্ট কিভাবে কোড লেভেলে ইমপ্লিমেন্ট করতে হয় এবং রিঅ্যাক্টে কিভাবে প্রজেক্ট ইনিশিয়ালাইজ করতে হয় এটা দেখার চেষ্টা করব।